দেখতে অসুবিধা হচ্ছে না তো? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ডাক্তার বিজন বিশ্বাস হোমিওপ্যাথিক লার্নিং গ্রুপের উদ্যোগে আজকে আমরা অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি কিছু বেসিক টার্ম সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা প্রথমে অ্যানাটমি দিয়ে শুরু করব। আমার সামনে আর একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা একটা মানুষের ছবি, সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে। জিনিসগুলো আমরা দেখব। তো আমরা আগে একটু জানবো যে আমরা যে অ্যানাটমি নিয়ে কথা বলছি সেটা আসলে কি জিনিস। আমি এই সাথে আপনাদেরকে একটু বলি, অ্যানাটমি, ফিজিওলজি বা প্যাথোলজি এগুলো খুব যে জটিল বিষয় তা না। আপনি যদি সহজেই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন। যেমন আপনার শরীর, আমাদের খুব সহজ প্রশ্ন হচ্ছে আমরা হিউম্যান অ্যানাটমি পড়তেছি, হিউম্যান ফিজিওলজি পড়তেছি এবং হিউম্যান প্যাথোলজি পড়তেছি। তাহলে কি যে আমার শরীরটা নিয়ে আমি কথা বলছি, আমার শরীরে কোথায় কি আছে সেটা সম্বন্ধে আমি জানার চেষ্টা করতেছি। হয়তো আমরা নর্মালিটি ভাবে যেভাবে যে জিনিসটাকে দেখি সেরকম না, এখানে মেডিকেল ওয়েজ কিছু নাম আছে, সেই নামগুলো আমাদের একটু জানতে হয়। কিন্তু বিষয়গুলো আপনার মতন করে আপনি সাজাইতে পারেন, আমার মতন করে আমি সাজাইতে পারি। তখন নামগুলোকে আমরা ক্যালকুলেশন করে জায়গা মতন সেট করে দিলেই কিন্তু বিষয় হয়ে গেল। ঠিক আছে? তো আমরা অ্যানাটমি নিয়ে কথা বলছি। অ্যানাটমিটা সরাসরি আমাদের শরীরের কোথায় কি আছে, কোন অবস্থায় শুধুমাত্র এগুলো জানতে পারলে হয়ে যাবে। ধরেন আমাদের বুকে হার্ট আছে, তাহলে হার্টটার অবস্থান কোথায়? আমাদের বুকের মাঝখানে। তো হার্টটা দেখতে কেমন? এটা ত্রিকোণাকৃতির। তো এটা মানে উপরে কি আছে, নিচে কি আছে, সাইডে কি আছে, এটার বর্ডারটা কি আছে, এটার কাভারটা কি আছে, এটাকে রক্ত সরবরাহ কে করতেছে, এটাকে নার্ভ সরবরাহ কে করতেছে। ঠিক আছে? তো এই বিষয়গুলোই আমার অ্যানাটমি। যদিও আমাদের অ্যানাটমির যে মূল ব্যাখ্যা আর অ্যানাটমিতে আমরা যেটা পড়ি দুটোর মধ্যে বেশ একটু ডিফারেন্স আছে। অ্যানাটমি বলতে আমরা যদি শাব্দিক অর্থে যাই তাহলে আমরা কোনো কিছু কাটাকাটিকে বুঝে থাকি। মেডিকেল সায়েন্সের টমি শব্দটা যেখানে আছে, অর্থাৎ মেডিকেল সায়েন্সে আমাদের যত জায়গায় টমি শব্দটা আছে, টমি শব্দ মানেই হচ্ছে কাটাকাটির একটা ব্যাপার স্যাপার। তো আমরা এভাবে মেডিকেলে যখন আমি ছিলাম তখন আমাদের স্যাররা বলতো অ্যানাটমি মানে হচ্ছে একটা মৃত ব্যক্তির যে দেহ সেটাকে ব্যবচ্ছেদ অর্থাৎ কাটাকাটি করে আমরা বিভিন্ন জায়গায় কি আছে, কিভাবে আছে, কোথায় আছে, হ্যাঁ সেটা কার সাথে সংযোগ আছে, উপরে কি আছে, নিচে কি আছে, সাইডে কি আছে, এবং সর্বশেষ হচ্ছে তাকে কে রক্ত সরবরাহ করতেছে, কে নার্ভ সরবরাহ করতেছে, সেই বিষয়গুলো গভীরভাবে যেখানে আলোচনা করা হয় সেটাকেই অ্যানাটমি বলা হয়। কিন্তু আমরা মূল বিষয়গুলো যখন অ্যানাটমিতে পড়তে যাচ্ছি তখন যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেভাবে লেখা আছে এখানে মানব দেহের গঠন, বিভিন্ন অঙ্গের অবস্থান বিশ্লেষণ ও দেহের বিভিন্ন অংশের সাথে অন্যটির যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে আলোচনাকেই অ্যানাটমি বলা হয়। এখানে কিন্তু কাটাকাটি শব্দটার বিষয়ে বলা হয় নাই, বাট আমাদের এই অ্যানাটমি শব্দের মধ্যে যেহেতু টমি রয়েছে, টমি থাকলেই দেখবেন আমাদের যে অপারেশনের নামগুলো যদি আপনারা কখনো শুনে থাকেন, ঠিক আছে, হিস্টেরেক্টমি, অ্যাপেন্ডিক্সটমি, ল্যারিঞ্জোস্টমি, এরকম বিভিন্ন টমি শব্দ আছে। মানে হচ্ছে ওই জায়গাটায় ডক্টররা তাদের অস্ত্রোপচার করবে অর্থাৎ কাটাকাটি করবে, এই বিষয়গুলোই ওখানে লিপিবদ্ধ থাকে। কিন্তু আমরা যখন এটাকে অ্যানাটমি যখন আমরা আমাদের শব্দের মাধ্যমে যখন আমরা তার ব্যাখ্যাটা নিই তখন এখানে এই কাটাকাটি শব্দটা থাকে না। আবার আমরা এভাবেও বলতে পারি যে এখানে লেখা আছে অঙ্গের অবস্থান বিশ্লেষণ। যখন আমরা বিশ্লেষণ করব তখন সেই জিনিসটাকে আমরা ব্যবচ্ছেদ করে বিশ্লেষণও করতে পারি। তো আমরা এভাবেও জানতে পারি। তাহলে আমরা শর্টকাটে বিষয়টাকে একটু জেনে নিই। আমাদের যে শরীর আছে সেই শরীরের যে বিভিন্ন অঙ্গ আছে সেই অঙ্গের যে অবস্থান আছে সেই অবস্থানটা আমরা জানবো, সেটা কিভাবে কি অবস্থায় আছে সেটাকে আমরা জানবো। সেই অঙ্গটার সাথে আমাদের অন্যান্য যে অঙ্গগুলো আছে তাদের সাথে কি সম্পর্ক আছে, কি অবস্থায় আছে সেটা সম্পর্কে জানবো। এই বিষয়গুলো আমরা যখন খুব শৃঙ্খল ভাবে আলোচনা করব সেটাই আমাদের অ্যানাটমি। ঠিক
আছে? তো অ্যানাটমির বিভিন্ন ধরনের অ্যানাটমিক্যাল পার্ট আছে, যেমন আমাদেরকে বলা হয় সারফেস অ্যানাটমি, অর্গান অ্যানাটমি, তারপর আমাদের আরো বিভিন্ন ধরনের অ্যানাটমি আছে। আমরা ওদিকে যাব না, আমরা অ্যানাটমির কিছু ব্রাঞ্চ আছে সেই বিষয়গুলো নিয়ে একটু দেখি কি কি ব্রাঞ্চ আছে এখানে। আমাদের অ্যানাটমি আলোচনা করার জন্য এই জিনিসগুলো আমাদের দরকার হয়। একটু দেখেন, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চেস অফ হিউম্যান অ্যানাটমি। ঠিক আছে, আমি খুব শর্ট করে বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। প্রথমে লেখা আছে সাইটোলজি। সাইটোলজি মানে কোষবিদ্যা। আসলে কোষ ছাড়া আমাদের কোনো কিছুই তৈরি হয় না এই পৃথিবীতে। একটা কোষ থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে আমাদের শরীরের বিস্তার ঘটে। শুধু শরীর না, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি তারই এইভাবেই মানে বিস্তার লাভ করছে। অর্থাৎ যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে কোষ আছে, সেই এইভাবে বিস্তার লাভ করে ছোট থেকে বড় হয়েছে। এবং এই কোষ যেদিন ধ্বংস হয়ে যায় সেদিন আমরা বাঁচতে পারি না। এরপরে আমাদের আছে হচ্ছে হিস্টোলজি। আপনার কোষ থেকে হচ্ছে অনেকগুলো কোষ একসাথে সুবিন্যস্ত হয়ে যখন কোনো কাজ করে সেটাই আমাদের হিস্টোলজি হয়ে যায়, অর্থাৎ কলাবিদ্যা হয়ে যায়। অর্থাৎ কোষ হচ্ছে একটা ইউনিট, সেই ইউনিটটা যখন অনেকগুলো একসাথে হয়ে কাজ করে তখন সেটা কলাবিদ্যা হয়ে যায়। আচ্ছা, এরপরে আমাদের এখানে অস্টিওলজি নামে একটা শব্দ আছে, সেটা হচ্ছে যার বাংলা আছে অস্থিবিদ্যা। তো আমাদের শরীরে যত হাড় আছে সেই হাড়গুলো সম্বন্ধে আমরা যখন জ্ঞান অর্জন করব বা পড়াশোনা করব সেটাকে আমরা হচ্ছে অস্থিবিদ্যা বলে থাকি। এরপরে আমাদের যে টপিকসটা আছে সেটা হচ্ছে আর্থ্রোলজি। আর্থোলজি, আর্থ মানে হচ্ছে আমাদের শরীরে যে জয়েন্ট গুলো আছে, জোড়া গুলো আছে, জোড়া বলা হয় দুটো হাড়ের যে সন্ধি, দুটো হাড়ের যে সংযোগ স্থল, সেটাকে আমরা জোড়া বলে থাকি বা সন্ধি বলে থাকি। তাহলে এটা সম্বন্ধেও আমাদের এই হিউম্যান অ্যানাটমিতে একটা ব্রাঞ্চ আছে। তারপরে আছে হচ্ছে মায়োলজি। মায়োলজি আমাদের শরীরে যে মাংসপেশিগুলো আছে সেই মাংসপেশিগুলো নিয়ে আমরা যখন পড়াশোনা করি বা জ্ঞান অর্জন করি সেটাকে আমরা হচ্ছে মায়োলজি বা পেশিবিদ্যা বলা হয়। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস আছে এমব্রায়োলজি, বিদ্যা। আমরা আমাদের মায়ের জরায়ুর ভিতরে কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে 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 যে আমরা বড় হয়ে উঠি, এই বড় হয়ে যাওয়ার ধাপটাকেই আমরা ভ্রূণবিদ্যা নামে মেডিকেল সায়েন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে একদম একজন মা যখন কনসেপ্ট করে সেখান থেকে শুরু করে ডেলিভারির আগ পর্যন্ত আমাদের যতগুলো প্রক্রিয়া আছে সেটা ভ্রূণবিদ্যার মধ্যে আলোচনা করা হয়। এরপরে আমাদের এখানে আছে এনজিওলজি বা কার্ডিওভাস্কুলার সিস্টেম বা ব্লাড ভাস্কুলার সিস্টেম। আমরা যে কোনো একটা নামে এটাকে ডাকতে পারি। হ্যাঁ, রক্ত সংবহন তন্ত্র বলা হয় যাতে বাংলায়। তো এটা আমাদের হার্ট এবং হার্টের সার্কুলেটরি সিস্টেম অনুযায়ী এই বিষয়টা মোটামুটি আলোচনা করা হয়ে থাকে। এরপরে আছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম আমাদের ফুসফুসের সাথে সম্পর্কিত। আমাদের বুকে যে দুটো ফুসফুস আসে সেই ফুসফুসটাকে নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। এরপর আছে এলিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, আমাদের মুখ থেকে পাউপথ পর্যন্ত যে একটা নালী আছে সেই নালীটাকে আমরা বলি হচ্ছে এলিমেন্টারি সিস্টেম। আর ডাইজেস্টিভ সিস্টেমটা একটু পার্থক্য হলেও এটাকে আমরা একই সাথে ব্যবহার করি। ডাইজেস্টিভ সিস্টেমটা মূলত আমাদের মুখ থেকে শুরু হচ্ছে, একদম ঠোঁট থেকেও হ্যাঁ এভাবেও বলা যায়। তো যাই হোক, এলিমেন্টারি সিস্টেমটা আমরা জানতেছি আমাদের মুখ থেকে শুরু করে একদম আমাদের পাই পথ পর্যন্ত যে একটা নালী আছে এবং তার যে প্রশস্ততা, তার যে গঠন, সেই সম্পর্কে আমরা যখন আলোচনা করি সেটাই হচ্ছে পরিপাকতন্ত্র। এরপরে আছে আমাদের ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমের মধ্যে আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে কিডনি আর একটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। তো কিডনি থেকে ইউরিনারি ব্লাডার এবং আমাদের প্রস্রাবের যে যন্ত্র সেই পর্যন্ত আমাদের হচ্ছে ইউরিনারি ব্লাডারটা বিস্তৃত আছে। ঠিক আছে, তারপরে আছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল এন্ড ফিমেল লেখা আছে এখানে, বাংলায় বলা হয় প্রজনন তন্ত্র। তো এই রিপ্রোডাক্টিভ তন্ত্রে আমাদের যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে সেক্সুয়াল অর্গান গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তারপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ এখানে সিস্টেম আছে নার্ভাস সিস্টেম। আমাদের যে স্নায়ুতন্ত্র আছে
আমাদের শরীরে প্রায় লক্ষাধিক বা কোটি কোটি স্নায়ু আছে বলা যায়। সেইগুলো যখন আমরা আলোচনা করি সেটাকে আমরা স্নায়ুতন্ত্র বলি। এরপরে আছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, এটা আমরা অনেকে হরমোন সিস্টেম বলে, অনেকে গ্ল্যান্ড সিস্টেমও বলে থাকে, বাংলা এটাকে অন্তঃক্ষরাজ সিস্টেম বলা হয়। তো যাই হোক, এই সিস্টেমে আমাদের শরীরে যেমন এনজিওলজিতে বা ব্লাড ভাস্কুলার সিস্টেমে রক্ত নালীর মাধ্যমে রক্ত সরবরাহ হয়। স্নায়ুতন্ত্রে স্নায়ুর যে নালীগুলো আছে তার মধ্যে আমাদের সেন্সেশন গুলো সরবরাহ হয়। কিন্তু এন্ডোক্রাইন সিস্টেমটা একটা মজার সিস্টেম, যার নির্দিষ্ট কোনো নালী বা নির্দিষ্ট কোনো পথ নাই, কিন্তু তারপরেও সে আমাদের শরীরে কাজ করছে। সেটা কিভাবে কাজ করছে সেটা আমরা ফিজিওলজিতে জানবো। আমরা এখানে জানবো এখানে কি কি সিস্টেম গুলো আছে অন্তঃক্ষরাতে, কি কি গ্ল্যান্ড আছে, সেটা কোথায় কি অবস্থায় আছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। এরপরে আমাদের কিছু স্পেশাল অর্গান আছে যেটা আমরা পঞ্চতন্ত্র বলে থাকি অনেক সময়। যেমন এখানে আছে ভীষণ, ভীষণ অর্থাৎ এখানে চোখের কথা বলা হয়েছে, তারপরে ইয়ার হচ্ছে কানের কথা বলা হয়েছে, নোজ নাকের কথা বলা হয়েছে, টাং হচ্ছে জিহ্বার কথা বলা হয়েছে, এবং শেষে আছে স্কিন। স্কিন তো আমাদের চামড়া, সেটা আপনারা বুঝতে পারছেন। এইগুলোকে আমাদের অ্যানাটমিতে স্পেশাল অর্গানের মধ্যে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এগুলো সম্বন্ধে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যানাটমি ব্রাঞ্চ গুলো সম্বন্ধে আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা ফিজিওলজিতে চলে যাব। তার আগে আমরা অ্যানাটমি পড়তে গেলে আমাদের বেশ কিছু টার্ম জানতে হয়। আমি খুব সংক্ষেপে সেই টার্মগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, আপনারা আপনাদের মাইকগুলো একটু মিউট রাখবেন প্লিজ, মাইকগুলো একটু মিউট রাখেন, ঠিক আছে? স্যার শেয়ারটা কালো দেখাচ্ছে, দেখা যাচ্ছে না স্যার। আপনাদের অন্য কারো কি সমস্যা হচ্ছে? না স্যার, আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি, হয়তো আপনি না স্যার, ঠিক দেখা যাচ্ছে। না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম হয়তো তাহলে আপু আপনার কোনো সমস্যা থাকতে পারে। আমার এখানে আলো কোনো অভাব নাই, ঠিক আছে? কম্পিউটার স্ক্রিনে আছে এটা প্রচুর পর্যাপ্ত আলো, ঠিক আছে? তারপরে অসুবিধা হলে জানাবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা এই অ্যানাটমি পড়তে গেলে আমাদের বেশ কিছু টার্মের সাথে আমাদের পরিচিত হতে হয়। যদিও আমরা এখানে বাংলায় কথা বলছি, তারপরেও আমাদের এমন এমন কিছু শব্দ আছে যে আমি নিজেও অনেক কিছু বাংলা জানি না, বা বাংলা বললে আমি বুঝতে পারি না যে এটা আসলে কিসের কথা বলা হচ্ছে। আমরা সেই জিনিসগুলো একটু খুব সংক্ষেপে দেখবো। এখানে দেখেন, এখানে লেখা স্যার আছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন, এখানে লেখা আছে টার্মিনোলজি। এই টার্মিনোলজি শব্দগুলো যদি আপনারা কেউ ইংরেজিতে অর্থাৎ ইংলিশ মিডিয়ামে অ্যানাটমি কখনো পড়তে চান, তাহলে এই টার্মিনোলজি গুলো খুব প্রয়োজন। এটা ছাড়া আপনি মানে একেবারেই অ্যানাটমি বুঝতে পারবেন না, এরকম একটা ব্যাপার। মানে এটা বুঝলে পরে আপনার অ্যানাটমিটা অনেকাংশে সহজ হয়ে যায়। তো আমি এখানে যেগুলো খুব ব্যবহার হয়েছে আমাদের অ্যানাটমিতে, সেই শব্দগুলোর মধ্যে থেকে কিছু শব্দ যেটা গুরুত্বপূর্ণ সেগুলো আমি নিয়ে আসছি। এখানে দেখেন, প্রথমেই লেখা আছে অ্যান্টেরিয়র। তো অ্যান্টেরিয়র মানে হচ্ছে আমাদের শরীরের সামনের অংশকে বোঝানো হয়, বা শরীরের না যে কোনো কিছু সামনের অংশকে বোঝানো হয়। তারপরে আছে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রের বিপরীত হচ্ছে পোস্টেরিয়র, অর্থাৎ এটা আছে সামনে, পোস্টেরিয়র হচ্ছে পিছনে। সুপিরিয়র আছে তারপরে একটা শব্দ, সুপিরিয়র মানে হচ্ছে উপরে, আমাদের শরীরের উপরে হতে পারে, বা আপনারা যদি কোনো বস্তুর তুলনা করেন এখানে, সেক্ষেত্রেও তার উপরের অংশটাকে বলা হয় সুপিরিয়র। সুপিরিয়রের বিপরীত শব্দ হচ্ছে ইনফেরিয়র। ওখানে আমরা উপরে লিখছি, এর হচ্ছে নিচে, ঠিক আছে? সবকিছু যেগুলো নিচে আছে সেটাকে আমরা ইনফেরিয়র বলে থাকি। এখানে একটা শব্দ আছে এরপরে মিডিয়াল। মিডিয়াল মানে হচ্ছে মধ্যে, আমরা ইংরেজিতে ইন ব্যবহার করি, আপনারা অনেক সময় দেখছেন, ঠিক আছে? এখানে আমি আরেকটা শব্দের সাথে একটু বলি, এই যে ল্যাটারালের পরে দেখেন ইন্টারনাল নামে একটা শব্দ আছে। আমি বলতেছি মিডিয়াল মানে হচ্ছে মাঝে, আবার ইন্টারনাল মানে মাঝে। এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। মিডিয়াল মানে হচ্ছে মাঝে, আমাদের শরীরের মাঝে বা কোনো কিছুর মাঝের অংশটাকে বোঝানো হয়। আর ইন্টারনাল মানে বলতে বোঝায় দুটো জিনিসের মাঝখানে। আমি মনে হয় টার্মটা আপনাদের বুঝাইতে পারছি। মিডিয়াল মানে হচ্ছে সরাসরি মাঝখানে, আর ইন্টারনাল মানে হচ্ছে দুটো জিনিসের মাঝখানে, ঠিক
ঠিক আছে? ঠিক একইভাবে আমরা ল্যাটারাল মানে বলছি পাশে, মানে এটা মাঝখানে না, মাঝখানের থেকে পাশে হবে, অন্যদিকে আছে এক্সটার্নাল। ঠিক আছে, এখানে যেমন আমরা মিডিয়াল মানে বলছি মাঝে, এই মাঝের পাশে যেটা আছে সেটাই আমাদের ল্যাটারাল। আর ইন্টারনাল যেমন বুঝাইছি আমরা দুটো বস্তুর মাঝখানে, এখানে এক্সটার্নাল হচ্ছে বস্তুর বাইরের অবস্থানটাকে বোঝানো হবে। আচ্ছা, এরপরে আরেকটা শব্দ আছে দেখেন, প্রক্সিমাল। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো প্রক্সিমাল নামে একটা শব্দ আছে। এই প্রক্সিমাল মানে হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে শরীর থেকে কাছে বোঝানো হয়। ঠিক আছে, এরপরে দেখেন প্রক্সিমালের বিপরীত হচ্ছে ডিস্টাল। ঠিক আছে, প্রক্সিমাল হচ্ছে আমার কাছে, ডিস্টাল মানে হচ্ছে দূরে। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে ডরসাল। ডরসাল মানে হচ্ছে পৃষ্ঠদেশ। পৃষ্ঠদেশ বলতে আমরা ডরসাল শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি আমাদের পিঠের অংশটাকে আমরা ডরসাল বলে থাকি বেশিরভাগ সময়। আরো কয়েকটা জায়গায় এটা ব্যবহৃত হয়, আমরা যখন পড়বো তখন এই শব্দটা সম্বন্ধে আরো ক্লিয়ার হয়ে যাব। এখানে তারপরে শব্দটা আছে হচ্ছে ভেন্ট্রাল। ভেন্ট্রাল মানে হচ্ছে সামনে। ঠিক আছে, তারপরে শব্দটা আছে প্লান্টার। প্লান্টার মানে হচ্ছে পায়ের পাতা। পালমার হচ্ছে হাতের পাতা। মানে পায়ের পাতা আর হাতের পাতা দুটো জায়গার নামের একটু ভিন্নতা আছে। একটা হচ্ছে প্লান্টার মানে হচ্ছে পায়ের পাতা, আর একটা হচ্ছে পালমার। পালম মানে হচ্ছে হাতের পাতা। তারপরে আছে ক্রেনিয়াল। ক্রেনিয়াল মানে বলতে হয় আমাদের মাথার চারিদিকে যে অংশটা আছে, আমাদের মাথায় যে হাড় আছে, হাড়ের ভিতরের অংশটাকে, এটাকে ক্রেনিয়াল ভল্ট বলা হয়। হ্যাঁ, একটা বক্স এটা। ঠিক আছে, তারপরে আছে কাউডাল। কাউডাল হচ্ছে আমাদের কোমরের পাশের অংশটাকে কাউডাল বলা হয়। তো আমরা এই শব্দগুলো সব থেকে বেশি যে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, এক্সটার্নাল, ইন্টারনাল, প্রক্সিমাল, ডিস্টাল, ডরসাল, ঠিক আছে, এই শব্দগুলো আমরা প্রচুর পরিমাণে, যদি আপনারা ইংলিশ মিডিয়ামে কখনো অ্যানাটমি পড়েন তাহলে এই শব্দগুলো বেশি পাবেন। আর পরে যে প্লান্টার, পালমার, ক্রেনিয়াল, এগুলো অংশ বিশেষ আমরা পাই। যেমন পায়ের জায়গা পড়তে প্লান্টার পাবো, হাতের জায়গা পড়তে আমরা পালমার পাবো, ক্রেনিয়ালটা মাথার অংশতে পড়তে যায়, কাউডালটা হচ্ছে আমরা কোমরের অংশটা পড়ার সময় পাবো, অন্য সময়গুলোতে আমরা এটা পাবো না। ঠিক আছে, এইটা মানে হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে দিচ্ছেন যে অ্যান্টেরিয়র মানে সামনে, আবার এখানে ভেন্ট্রাল মানে সামনে। এই সামনে, এই ভেন্ট্রাল সামনে মানে কোনটা, কিসের সামনে বা কি ধরনের সামনে? আচ্ছা, আমাদের বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে অ্যান্টেরিয়র মানে সামনে। ঠিক আছে, আর এখানে ভেন্ট্রাল মানে বলা হয়, আমরা ধরেন আমার হাতটা আমি সামনে প্লেস করছি, ঠিক আছে, এর সামনে আর পিছনের অংশটাকে সরাসরি বলে, মানে একদম টার্গেট বেস যেটা আমার সামনে চলে আসবে। ঠিক আছে, টার্গেট বেট, আমি অ্যান্টেরিয়রটাকে সরাসরি সামনে বলতেছি, কিন্তু একটা নির্দিষ্ট পিন পয়েন্টকে আমি সামনে আনতে চাচ্ছি, সেটাকে আপনি ভেন্ট্রাল হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, নির্দিষ্ট অর্গান যখন বলা হবে তখন এটাকে ভেন্ট্রাল হিসেবে আমরা তার সামনে বা নির্দিষ্ট কোনো অর্গানও বলতে পারেন বা নির্দিষ্ট কোনো জায়গাও আপনি দিতে পারেন, সেই ক্ষেত্রে আমরা ভেন্ট্রাল শব্দটা ব্যবহার করতে হবে। ভেন্ট্রাল শব্দটা খুব কমই ব্যবহৃত হয়েছে অ্যানাটমিতে, তারপরে এগুলো আমাদের টপিকস এর মধ্যে আছে, এজন্য আমি নিয়ে আসছি। আপনাদের অ্যান্টেরিয়র শব্দটাই সব থেকে বেশি ব্যবহৃত হবে। ভেন্ট্রাল শব্দটা সীমিত কয়েকটা জায়গায় আছে, খুবই অল্প কয়েকটা জায়গায় আছে। যাই হোক, তাহলে আমরা এটাকে এইভাবে বুঝে নিচ্ছি যে অ্যান্টেরিয়র বলতে আমরা যে কোনো একটা জিনিসের সামনের অংশ, আর ভেন্ট্রাল বলতে একদম নির্দিষ্ট কোনো জিনিসের সামনের অংশটাকে আমরা বুঝে থাকি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা ফিজিওলজিতে চলে যাব এই মুহূর্তে। আমার সামনে এখন আপনারা ফিজিওলজি শব্দের একটা মানে দেখতে পাচ্ছেন। আমি এই জিনিসটাকে সহজ করে দিচ্ছি আপনাদের কাছে, এটা বইয়ের ভাষা। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় দেহের বিভিন্ন অঙ্গাদির স্বাভাবিক কার্য প্রণালী সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ফিজিওলজি বলে। আমি আপনাদেরকে আমার ভাষায় বলি,
আমরা অ্যানাটমিতে জানছি যে আমার শরীরের কোথায় কোন অঙ্গটা আছে, কিভাবে আছে, তার অবস্থানটা কি, তাকে দেখতে কেমন, ঠিক আছে, তার রক্ত সরবরাহ কে করতেছে, নার্ভ সরবরাহ এই জিনিসগুলো আমরা ওখানে জানতেছি। ঠিক ফিজিওলজিতে আমরা এটা জানবো যে এই যে অঙ্গটা এ কিভাবে কি কাজ করে, জাস্ট এটাই আমার ফিজিওলজি, আর কিচ্ছু না। এখানে আমাদের অ্যানাটমিতে আমরা একটা অঙ্গ সম্পর্কে জানতেছি, তার অবস্থান কোথায়, সেটা দেখতে কেমন, তার চারপাশে কি আছে, ঠিক আছে, তারপরে তার নার্ভ সাপ্লাই কি আছে, ব্লাড সাপ্লাই কি আছে। ঠিক এখন এই অর্গানটা কি কাজ করতেছে কিভাবে, এটুকুন যখন আমরা জানবো তখন আমরা ফিজিওলজিতে চলে আসবো, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি আপনাদেরকে এখন প্যাথোলজির কথা বলি, প্যাথোলজিটা আমার স্লাইডে নেই, আমি এখানেই বলে দিচ্ছি। প্যাথোলজিটা হচ্ছে আমাদের অ্যানাটমি এবং ফিজিওলজি এই যে স্বাভাবিক একটা জিনিস, স্বাভাবিক কার্যপ্রণালী চলছে, সেটার যখন অ্যাবনরমালিটি আসবে সেটাই আমাদের প্যাথোলজি। অর্থাৎ অ্যানাটমিতে আমাদের শরীরের যে অঙ্গগুলো আছে, ফিজিওলজিতে সেই অঙ্গটা কিভাবে কাজ করছে, এটা যখন বিকৃতি ঘটবে সেটাই আমাদের প্যাথোলজি। জাস্ট আপনারা যদি এভাবে বোঝেন খুব সহজ হবে। আমাদের বইয়ের ভাষাটা বেশ জটিল, আমার মনে হয় আমরা বইয়ের ভাষাটা দেখবো, অবশ্যই দেখবো, কিন্তু এভাবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে সব থেকে বেশি বেটার হবে। যে অ্যানাটমিতে আমি ওই জিনিসটার কার্যপ্রণালী দেখতে পাইছি, সরি ওই জিনিসটা কিভাবে আছে সেটা দেখতে পাইছি, ফিজিওলজিতে ওটা কিভাবে কাজ করে সেটা জানতে পারছি। ঠিক ওইটা যখন অসুস্থ হচ্ছে বা ওই অঙ্গটা যখন বিকৃতি হচ্ছে বা অস্বাভাবিকতা হচ্ছে, তখন যে আলোচনাটা আমরা করে থাকি সেটাই হচ্ছে আমাদের প্যাথোলজি। যদি আপনি এভাবে বুঝতে পারেন এই জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। আর বইয়ের ভাষায় আমরা বিভিন্ন ভাবে এই জিনিসটাকে অ্যাড্রেস করে থাকি, সেটা বইয়ের ভাষায়, সেটা বুঝতেও অনেক সময় অনেক সমস্যা হয়। তারপরে আমরা বইয়ের ভাষায় যেভাবে আছে সেভাবে আমরা এটা আলোচনা করব। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফিজিওলজির কিছু ব্রাঞ্চ আছে। আমরা যেমন অ্যানাটমিতে কিছু ব্রাঞ্চ আলোচনা করছি, ঠিক একই রকম ফিজিওলজিতে আমাদের কিছু ব্রাঞ্চ আছে। একেবারেই অনেকাংশে এটার অনেক মিল আছে, সেগুলো আমরা একটু দেখবো। এখানে প্রথমে লেখা আছে হেমোপোয়েটিক সিস্টেম, এটাকে আমরা সহজ ভাষায় ব্লাড সিস্টেমও বলতে পারি। যদি আপনারা ব্লাড সিস্টেম বলেন সেখানেও কোনো দোষের কিছু নেই। এই যে হেমোপোয়েটিক লেখা, এরও আমরা যদি সরাসরি ইংরেজিতে নিয়ে আসি তাহলে সেটা ব্লাড সিস্টেমেই চলে যায়। এই হেমো মানে হচ্ছে রক্ত, আর রক্তের ইংরেজি প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না স্যার, প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেছে স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, এটা আমরা ব্লাড ভাস্কুলার সিস্টেম বলতে পারি। একজন একটু বলেন ভাই, একজন একটু বলেন। আচ্ছা, এটা দেখা যাচ্ছে ক্লিয়ার। ভাই আপনারা দেখা যাচ্ছে স্যার। ওনাদের মনে হয় নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের প্রথম ব্রাঞ্চে যেটা আছে হেমোপোয়েটিক, আপনারা এটাকে ব্লাড সিস্টেমও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্লাড ভাস্কুলার সিস্টেম বলতে পারি, ঠিক আছে। এখানে লেখা আছে রক্ত উপাদান তন্ত্র, ঠিক আছে। এখানে বিভিন্ন লেখক বিভিন্ন নামে সংজ্ঞায়িত করছেন, কিন্তু আমরা ঘুরে ফিরে একই মানে বোঝাই এগুলোকে, বুঝতে পারছেন? নামের একটু হেরফের হতে পারে, যেমন এখানে সরাসরি ব্লাড সিস্টেম লিখতে পারতো বা সার্কুলেটরি সিস্টেম লিখতে পারতো, সেটা না করে এখানে হেমোপোয়েটিক সিস্টেম লিখছে। এটা মূলত আমি যে লেখকের বই পড়ি বা যেটা পড়ে আমি ভালো বুঝি সেখানে এভাবে লেখা, এই জন্যই এটাকে এভাবে লেখা হয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের দ্বিতীয়তে আছে রেটিকুলো এন্ডোথেলিয়াম বা লিম্ফেটিক সিস্টেম। হ্যাঁ, এটাকে টিস্যু সিস্টেমও বলতে পারেন আপনারা, কোষকলা তন্ত্র, টিস্যু সিস্টেম, ঠিক আছে। এরপরে আমাদের 3 নম্বরে আছে স্কেলিটাল সিস্টেম। আমরা ওখানে অস্ট্রোলিওলজি দেখছিলাম, অস্ট্রোলজি আর স্কেলিটাল সিস্টেম একই জিনিস, নামের একটু তফাৎ করছে শুধুমাত্র অ্যানাটমি আর ফিজিওলজির কারণে।
ঠিক আছে, অস্থিতন্ত্র, ওখানেও আমরা অস্থিতন্ত্র দেখছি, এখানেও এটা অস্থিতন্ত্র। তারপরে ওখানে আমরা হচ্ছে মায়োলজি দেখছিলাম অ্যানাটমিতে, এখানে এটা হচ্ছে মাসকুলার সিস্টেম, মাস্কুলার। ওটাও পেশিতন্ত্র, এটাও পেশিতন্ত্র, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমি বলছিলাম যে সার্কুলেটরি সিস্টেম, দেখেন সার্কুলেটরি সিস্টেমটাকে এখানে নিচে নিয়ে আসছে। এখানে আপনাদের আমি পার্থক্যটা বলছি, এখানে বলছে রক্তের উপাদান তন্ত্র, আর এটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, প্লাটিলেট, প্লাজমা, এই যে যে উপাদানগুলো আছে এটা সম্পর্কে হেমোপোয়েটিক সিস্টেমে আলোচনা করা হয়। আর সার্কুলেটরি সিস্টেমে এটা আমাদের হার্ট কিভাবে আমাদের শরীরে রক্ত সরবরাহ করছে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, এরপরে আছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, ওখানে আমরা এই রেসপিরেটরি সিস্টেম ওখানেও আমরা দেখছি। ঠিক আছে, এরপরে আমরা ওখানে এলিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম দেখছিলাম, এখানেও সেটা আছে। হ্যাঁ, এরপরে এখানে একটা নতুন শব্দ আছে মেটাবলিজম। মেটাবলিজম বাংলায় লেখা হয়েছে পরিপাক তন্ত্র। আচ্ছা, পরিপাক তন্ত্র যেটা বোঝা হয় আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো এই যে এখানে ডাইজেস্টিভ আছে, এটা ডাইজেশন হয়, ডাইজেশন হয়ে একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা আমাদের রক্ত এখান থেকে পুষ্টিটাকে শোষণ করে নেয়, সেই জিনিসটাকে আমরা বলি বিপাকতন্ত্র বা মেটাবলিজম। ঠিক আছে, এই বিষয়গুলো এই জায়গায় আলোচনা করা হয়, মেটাবলিজম সিস্টেমের মধ্যে আলোচনা করা হয়। এরপরে আমরা উপরে পড়ছিলাম হচ্ছে ইউরিনারি সিস্টেম পড়ছিলাম, যেখানে কিডনি এবং ইউরিনারি ব্লাডার সম্বন্ধে আলোচনা করা হয়। এখানে এটাকে এক্সক্রিটরি সিস্টেম হিসেবে বলা হয়েছে। এক্সক্রিটরি মানে হচ্ছে আমাদের শরীর থেকে কিছু জিনিস বের করে দেওয়া, যে অঙ্গ শরীর থেকে কিছু জিনিস বের করে দেওয়া হয়, সেই যে মাধ্যমে বের করে দেওয়া হয় সেই মাধ্যমটাকে আমরা এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে আলোচনা করব, যেটা ওখানে আমাদের কিডনি এবং ইউরিনারি ব্লাডার আছে, এখানেও আমাদের সেই জিনিসটা আছে। আমরা উপরে অ্যানাটমিতে দেখছিলাম রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল এবং ফিমেলের যে গঠনটা, আমাদের ফিজিওলজিতে এই বিষয়গুলো আছে। উপরে আমরা নার্ভাস সিস্টেম পাইছিলাম অ্যানাটমিতে, এখানেও নার্ভাস সিস্টেম আছে। এন্ডোক্রাইন সিস্টেম পাইছিলাম, এখানেও সেটা আছে। এবং আমরা স্পেশাল অর্গান পাইছিলাম, এখানেও আমাদের স্পেশাল অর্গানগুলো আছে। তো এটা আমাদের ফিজিওলজির যে ব্রাঞ্চগুলো আছে, যে প্রক্রিয়ায় আমরা ধাপে ধাপে আলোচনা করবো এই জিনিসগুলো, সেই জিনিসগুলো এখানে একটা মানে আমি পয়েন্ট আকারে লিখছি, মোটামুটি আমি সেই জিনিসটা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছুটা শেয়ার করলাম এই আর কি। আচ্ছা, যে জিনিসটা এখানে আমার এই শিটে নেই সেটা হচ্ছে আমি প্যাথোলজির যে কার্যক্রমটা সেটা আমি এই শিটে আনতে পারিনি, সেটা আমি এমনিতেই আলোচনা করতেছি। আমি সময় পাইলে আপনাদেরকে এই জিনিসটা দিয়ে দিব নোট আকারে। ঠিক আছে, আমরা প্যাথোলজিতে আপনাদের আমি একটু ব্যাখ্যা দিছিলাম যে অ্যানাটমিতে আমার শরীরের অঙ্গটা কোথায় আছে সে বিষয়টা আমরা আলোচনা করতেছি। ফিজিওলজিতে ওই অঙ্গটা কি কাজ করছে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। প্যাথোলজিতে এই অঙ্গটা যদি কখনো কোনো রোগের কারণে বা প্রাকৃতিক কোনো কারণে বিকৃতি ঘটে, সেটা যেখানে আমরা আলোচনা করি সেটাকে আমরা প্যাথোলজি বলি। যদি আমরা একটু বইয়ের ভাষায় দেখি তাহলে কি লেখছে একটু দেখেন। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় যা রোগের কারণ, প্রকৃতি, বিকাশ এবং এর প্রভাব নিয়ে আলোচনা করে তাকে প্যাথোলজি বলা হয়। এরা আরেকটু সহজভাবে বলার চেষ্টা করছে, প্যাথোলজি মানে হলো রোগের বিজ্ঞান, অর্থাৎ শরীরে কিভাবে রোগ হয়, রোগে শরীরের কোন কোন অঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, কি পরিবর্তন হয়, সেই বিষয়গুলো যেখানে আলোচনা করা হয় তাই প্যাথোলজি। আমি এই কথাগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম। আমাদের প্যাথোলজিরও কয়েকটা শাখা আছে, সেই শাখাগুলো সম্বন্ধে আমরা একটু ধারণা নেব। সেটা হচ্ছে প্রথমে বলা হয়েছে হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি বলতে আমরা এই যে অ্যানাটমিতে যে কোষগুলো নিয়ে পড়াশোনা করছিলাম, এই কোষের যে পরিবর্তনগুলো আসে, যে আমরা যে কলা পড়ছিলাম, এই জিনিসগুলোর যে পরিবর্তনগুলো আসে সেটা যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা হচ্ছি হিস্টোপ্যাথোলজি বলে থাকি। তারপরে আমাদের আছে সাইটোপ্যাথোলজি। ঠিক আছে, এই যে আমাদের এখানে যে কোষ আছে, এই কোষের যখন কোনো রোগের কারণে বিকৃতি ঘটে সেটাকে আমরা সাইটোপ্যাথোলজি বলি। আমি এই দুটো শব্দকে আরো ক্লিয়ার করছি। হিস্টোপ্যাথোলজিতে আমরা হচ্ছে
এই যে কলার যে বিকৃতি ঘটে অর্থাৎ টিস্যুর যে বিকৃতি ঘটে আমরা সেটা সম্বন্ধে এখানে আলোচনা করব। সাইটোপ্যাথোলজিতে আমাদের কোষের যে বিকৃতি ঘটে সেটা আমরা সেখানে আলোচনা করব। এরপরে আছে আমাদের হেমাটোলজি। হেমাটোলজিতে হচ্ছে আমাদের রক্তের যে পরিবর্তন ঘটে কোনো রোগের কারণে সেটা সম্বন্ধে আমরা যেখানে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হেমাটোলজি। আমি প্যাথোলজি অংশের বিবরণ দিচ্ছি এখন আপনাদের। তারপরে আছে ক্লিনিক্যাল প্যাথোলজি। ক্লিনিক্যাল প্যাথোলজিতে আমাদের মূত্র, রক্ত, পেশাব, থুতু এই জিনিসগুলো যে বিকৃতি ঘটে সেই জিনিসগুলো আমরা যেখানে আলোচনা করব সেটা আমাদের ক্লিনিক্যাল প্যাথোলজি। এই ক্লিনিক্যাল প্যাথোলজিটা আমরা অ্যাভেলেবেল ব্যবহার করে থাকি। আমরা কোনো রোগী দেখতে গেলে হোমিও রিজনের পরীক্ষাটা খুব কম করান ডাক্তার সাহেবরা। আমাদের এলোপ্যাথি রিজনে প্রচুর পরিমাণে পরীক্ষা করা হয়। রক্তের সিবিসি পরীক্ষা করো, তারপরে হিমোগ্লোবিন পরীক্ষা করো, তারপরে এসএলডি পরীক্ষা করো, এসজিপিটি পরীক্ষা করো, এরকম আমরা বহু পরীক্ষা করে থাকি। এই পরীক্ষাগুলো যে আমরা করতেছি সেটাই হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। ঠিক আছে, এখানে আমি মনে বলছি আমাদের শরীরে মূত্র, রক্ত, পেশাব, থুতু এইগুলো যে অংশে মানে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটাই আমাদের হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। তারপরে আমাদের আরো একটা প্যাথোলজি আছে সেটা হচ্ছে মলিকুলার প্যাথোলজি। এটা আমরা সাধারণত খুব কম ব্যবহার করি, এটা গবেষণাগারে সব থেকে বেশি ব্যবহার করা হয়। যেমন আমাদের এই মলিকুলার প্যাথোলজিতে আমাদের ডিএনএ এর স্ট্রাকচার, আরএনএ এর স্ট্রাকচার, তারপরে প্রোটিনের বিশ্লেষণ, এই ধরনের গবেষণামূলক কাজ যে সব জায়গায় করা হয় সেটা হচ্ছে মলিকুলার প্যাথোলজি বলা হয় এগুলোরে। ঠিক আছে, তো এটা আমি এ পর্যন্ত স্থগিত করতেছি প্যাথোলজির আলোচনা। এরপরে আমরা যখন এক একটা টপিকস ওয়াইজ আলোচনা করব তখন এই জিনিসগুলো আমরা আরো বিস্তারিত করে আলোচনা করব, যেটা আপনারা তখন আরো বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন, বা আমরা তখন শেয়ারিং মেথডে থাকতে পারবো। ডাক্তার মহিউদ্দিন ভাই, আমি আজকে এখানে ক্লোজ করতে চাচ্ছি। এখন আপনাদের যদি কিছু জানার থাকে, ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে, বা যদি জানা না থাকে আমি পরবর্তী ক্লাসে সে বিষয় নিয়ে আলোচনা করব। আর আমরা পরবর্তী দিন যখন কথা বলবো এই যে আজকে যে বিষয়টা আলোচনা করছি সেই বিষয়টা আমরা 2-5 মিনিটের মধ্যে একটা শর্ট আলোচনা করে আমরা আমাদের নতুন যে আলোচনা সেইখানে প্রবেশ করব। ঠিক আছে? জি স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা স্যার আসলে যেভাবে চেয়েছিলাম আপনি তার চেয়েও আরও বেশি দিয়েছেন আমাদেরকে। অনেক সহজ সরলভাবে প্রাঞ্জলভাবে আলোচনা করেছেন স্যার। খুবই সুন্দরভাবে সহজভাবে বুঝতে পেরেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে স্যারকে করতে পারেন একজন একজন করে। হ্যাঁ, তো ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করেন। আপনাদের কাছে একটা অনুরোধ ভাইয়া, আপনারা টপিকস রিলেটেড প্রশ্ন করবেন। ঠিক আছে, আমরা অ্যানাটমি পড়তেছি, ম্যাথ নিয়ে প্রশ্ন করবেন না, তাহলে সমস্যা। ঠিক আছে, টপিকস রিলেটেড প্রশ্ন করবেন, তাহলে কথা বলতে সুবিধা হবে আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। ঠিক আছে, কারোর কিছু বলার থাকলে বলতে পারেন, বা আপনারা চাইলে এই যে গুগল মিটের যে ইনবক্স আছে, একটা মেসেঞ্জার আছে, এখানে লিখে দিতে পারেন, আমি পরপর বিষয়টা বলে যাব। স্যার, আপনি পুরো বিষয়ের উপরে আজকে টপিকের উপরে আপনি একটা ব্রিফিং দিতে চাইছিলেন সর্বোচ্চ, এটা একটু দিয়ে নিলে ভালো। বুঝতে পারি নাই ভাই, আপনি প্রশ্নটা আরেকবার একটু করেন। আজকে যে আলোচনাগুলো করেছেন এই আলোচনার যেটুকু আপনি শেষমেশ একটু এক নজরে বলতে চেয়েছিলেন সেটুকু বললে ভালো হতো। জিনিসটা আপনি জানতে চাচ্ছেন, তাই তো? জিনিসটা এখানে খুবই সহজ। সহজভাবে আমরা যদি ধরি, হ্যাঁ, আমি আবারও মানে যা বলছি সেগুলোই রিপিট করতেছি আবারও। ধরেন আপনার শরীর, এই শরীরটায় কোথায় কি অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিক আছে, এবং এটা কি অবস্থায় আছে
তার চারপাশে কি কি আছে, তাদের সাথে এই অঙ্গটার সম্পর্কটা কি, এবং সে কিভাবে পুষ্টি পাচ্ছে। যে আমি রক্ত সরবরাহ, নাট সরবরাহ কথাটা বলছি, এটা হচ্ছে পুষ্টি সরবরাহ পায় এখান থেকে, সে কিভাবে পুষ্টি পাচ্ছে, এই বিষয়টাকে আমরা যখন আলোচনা করছি সেটা অ্যানাটমির বিষয়। যখন এই অঙ্গটা কি কাজ করছে এটা যখন আলোচনা করছি তখন সেটা ফিজিওলজির বিষয়। এবং এই অঙ্গটা যখন অসুস্থ হচ্ছে, অসুস্থ হওয়ার পরে সে আমাদের কাছে যে সিমটম গুলো দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্যাথোলজি। আমি এই জিনিসগুলোই মানে বর্ণনা করছি, এবং সেই ক্ষেত্রে আমি সেই সাথে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজির বেশ কিছু ব্রাঞ্চ আছে বা শাখা বলেন, সেই ব্রাঞ্চগুলোতে আমরা যে বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব সেই বিষয়গুলো আমি ওখানে মানে শুধু নামগুলো বলে গেছি। ধরেন যেমন আমরা অ্যানাটমিতে বেশ কিছু টপিকসের নাম বলে গেছি, মানে ব্রাঞ্চের নাম বলছি এখানে। যেমন এখানে বলছি সাইটোলজি, হিস্টোপ্যাথোলজি, অস্টিওলজি, আর্থ্রোলজি, বায়োলজি, এমব্রায়োলজি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। এখানে শুধু আমরা নামগুলো শুধুমাত্র জানছি। একইভাবে আমরা ফিজিওলজিতে কিছু ব্রাঞ্চ আছে সেগুলোর নাম জানছি, একইভাবে আমরা প্যাথোলজিতে কিছু ব্রাঞ্চ আছে সেগুলোর নাম জানছি। আমরা যখন এটা পরবর্তীতে আলোচনা করব রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমি যখন ধরুন অস্টিওলজি নিয়ে পড়াশোনা করব, আমরা একই সাথে আমাদের অস্টিওলজি যে ফিজিওলজি আছে, অর্থাৎ হাড়ের যে ফিজিওলজি অংশ আছে সেটাও আমরা আলোচনা করব। একই সাথে আমাদের হাড়ের অসুস্থতা হইলে আমরা কি ভাবে এটাকে বুঝতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে যেমন আমরা এখানে যে শব্দটা আসে নাই, রেডিওলজি নামে একটা শব্দের সাথে আমাদের পরিচিত হব। আমি বলবো এটা, যেমন হাড়ের এক্সরে করতে হবে, এই এক্সরেটা মূলত রেডিওলজি ডিপার্টমেন্টের ব্যাপার। তো হাড় অসুস্থ হয়েছে, আমি তাকে এক্সরে করব। এই এক্সরেটাও একটা প্যাথোলজির ব্যাপার, আমরা এক্সরে করে হাড়ের সমস্যাটাকে ডায়াগনোসিস করব। এটাও আমাদের একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। তো এই বিষয়গুলো আমি একই সাথে মানে যার সাথে যার সংযোগ আছে সেই বিষয়গুলো পরস্পরভাবে আলোচনা করব। ঠিক আছে ভাই, আপনি কি বুঝতে পারছেন? কে এম রিয়াজউদ্দিন ভাই। জি স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বলুন ভাই, আমি শুনতে পাচ্ছি, বলেন। অনেক ধন্যবাদ স্যার, আপনার অনেক আলোচনায় অনেক কিছু শিখতে পারলাম। আলোচনা যখন আমরা শুনি তখন দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গের অনেক গুরুত্ব, অনেক অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি। কিন্তু যখন আমাদের টনসিল গ্রন্থি বড় হয় তখন আমরা অপারেশন করলে সেখানে টনসিলের গ্রন্থি কাটলে কি কোনো অসুবিধা নেই বা এটা কি কাজ, এই বিষয়ে আলোচনা করতে পারেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি ভাই, আর একটু পরিষ্কার করে বলেন। অ্যানাটমি, আমাদের নেটওয়ার্ক জনিত কিছু সমস্যা আছে, বুঝতে পারছেন? এই জন্য ওই যে অনেকে দেখতে পাচ্ছে না বা আমি যে অনেক কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না, এটার জন্য হয়। এখন যেহেতু আমরা ইন্টারনেট প্ল্যাটফর্মে কাজ করতেছি কিছু অসুবিধা হবে। আপনি আরেকবার একটু বলেন ভাই। অ্যানাটমিক্যাল সাবজেক্ট আমরা যখন পড়ি তখন তো মনে হয় যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ খুব দরকার, একটা ছোট আর একটা রিলেটেড। সেক্ষেত্রে আমাদের আমাদের যখন কোনো রোগ হয়, রোগের পিছনে তো একটা কারণ থাকে। আমরা যদি শুধু প্যাথোলজিক্যাল বিষয়ের একটু পরিবর্তন হইলে মনে করি যে এটা এটার কারণে হয়েছে, কিন্তু আসলে এটার ইন্ডিভিজুয়াল। আপনি যদি হোমিওপ্যাথিও গবেষণা করেন, আমি ছাত্র, এই জন্য বলতেছি। তাহলে আপনাদের আমি জানার জন্য অ্যালোপ্যাথিতে রোগ বলতে আসলে কি বলা হয়? হোমিওপ্যাথিতে তো রোগ বলতে একটা সংজ্ঞা আছে, আপনাদের অ্যালোপ্যাথিতে রোগের বিষয়ে রোগ কাকে বলে? আচ্ছা, রোগ বলতে এই যে আমি যে আলোচনাটা করলাম তাই না, এই যে প্যাথোলজির যে বিকৃতিটা আছে এই বিকৃতিটাকেই অ্যালোপ্যাথিতে রোগ বলে। ঠিক আছে, তবে এখানে কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে কখনো কখনো আমাদের কিছু সমস্যার প্রাথমিক অবস্থায় আমরা টিস্যুর বিকৃতিটা পাই না,
কিন্তু আমরা লক্ষণ পাই থাকি সেসব ক্ষেত্রে। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের চিকিৎসা বসে থাকে না, আমরা তখন সিমটোমেটিক ট্রিটমেন্ট কিন্তু চালাই যাই, যেটা আপনারা হোমিওপ্যাথিতে করে থাকেন। ঠিক আছে, যেমন আমি গত সপ্তাহে একটা অ্যাপেন্ডিক্সের রোগী দেখছি, তার প্রচন্ড পেটে ব্যথা, আমি সার্জারি করতে পারি না, সো সার্জারি রোগীকে আমার সার্জনের কাছে রেফার করতে হয়। আমি কথাটা শেষ করি ভাইয়া। ব্যাপার হয়েছে কি, সে সমস্ত লক্ষণ আমাকে দিচ্ছে যে তার অ্যাপেন্ডিক্সের প্রবলেম হয়েছে। ঠিক আছে, ধারণা আমার কথাও সেভাবে যাচ্ছে, কিন্তু আমরা পরীক্ষা করি সেই জিনিসটা পাচ্ছি না। তাকে আল্ট্রাসোনোগ্রাম করানো হয়েছে, ব্লাডের এক্সামিনেশন করানো হয়েছে, কিন্তু আমরা এটাকে পাচ্ছি না। আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে যেটা পাচ্ছি সেগুলো দিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি তার অ্যাপেন্ডিক্সে প্রবলেম হয়েছে, বাট আমরা পরীক্ষা করে এটাকে পাচ্ছি না। এখন এক্ষেত্রে আমার রোগী তো লক্ষণ দিচ্ছে আমাকে, আমরা তখন সিমটোমেটিক ট্রিটমেন্ট করি। আর একেবারেই যখন আমরা বারবার পরীক্ষা নিরীক্ষা করেও যদি কোনো সিদ্ধান্তে উপনীত না হতে পারি, তখন আমাদের মেডিকেলে কিছু কার্যক্রম হয়, সেটা আপনি হয়তো শুনতে পারেন। একটা মেডিকেল বোর্ড গঠন করা হয় যে এই রোগীর আমরা পরীক্ষা করে কোনো বিশেষত্ব আমরা খুঁজে বের করতে পারছি না, তাহলে আমরা কি করতে পারি। এটা প্রত্যেকটা হাসপাতালে, সরকারি বেসরকারি প্রত্যেক হাসপাতালে এটা হয় একটা বিষয় নিয়ে। তো তখন ওখান থেকে একটা সিদ্ধান্ত আছে যে এটা আমরা তার সিমটম এবং আমাদের ফিজিক্যাল এক্সামিনেশনে দেখা যাচ্ছে যে তার অ্যাপেন্ডিক্স হয়েছে, সো এটা অপারেশন করতে হবে, এখানে অন্য কোনো অপশন নেই। এবং অ্যাপেন্ডিক্স অ্যালোপ্যাথি রিজনে মাস্ট বি একটা সার্জিক্যাল কন্ডিশন, এখানে অন্য কোনো অপশন আমরা নিই না। সো আগে থেকে স্যার আমরা যদি হোমিওপ্যাথিতে রোগীর ভিডিও এবং চিকিৎসার ডেভেলপ এবং প্যাথোলজিক্যাল প্রমাণ সহ যদি দেখাইতে পারি, তাহলে এটা কি প্রমাণ করা যায় যে না? ভাইয়া শোনেন, আমি এখানে কিছু প্রমাণ করব না, আমি গবেষণাও করি না। আমার কথা হচ্ছে যে আপনাদের সাথে আমি নলেজ শেয়ারই আছে, এখানে প্রমাণের বিষয় না। আমাদের যে বিষয়গুলো আমরা বই পুস্তকে পড়ছি, আমরা সেই বিষয়গুলো এখান থেকে জানবো। এরপরে আপনি যখন চিকিৎসা করবেন, চিকিৎসা ক্ষেত্রে যে আপনি অনেক কিছু পাবেন। এই যে যেমন আমি বললাম যে আমরা অ্যাপেন্ডিক্সের সমস্ত সিমটম পাচ্ছি, কিন্তু পরীক্ষায় আসছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা তার ব্যত্যয় করতেছি। অর্থাৎ আমাদের থিওরিটিক্যাল নলেজ অনেক সময় অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি না। অনেক সময় আমাদের নিজের অভিজ্ঞতা, নিজের কাজের পরিবেশ, রোগীর সিমটোমেটিক ব্যাপার, সমস্ত পরিবেশকে বিবেচনা করে অনেক সময় অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়। ঠিক আছে, আমার তো আপনি আলোচনা অবশ্যই সেক্ষেত্রে এটা আপনি যে কারণটা দেখা যায় না জেনে যদি এটা অপারেশন করা হয়, তাহলে দেখা যায় রোগী ব্যথা হয়, কিন্তু আপনার কাছে যদি 3 বার যায়, আপনি রোগী রেফার করলেন আরেক জায়গায়, সেখানে আপনি মনে করতেছেন এটাই আমার বিশাল বড় প্রমাণ যে না, রোগী আমি আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছি, রোগী ভালো আছে। তো রোগী দেখা যায় একটা সময় ক্রনিক অবস্থায় হোমিওপ্যাথি চেম্বারে আছে, আমি কিছু চেম্বারে দেখা যায় সময় দিই, আমি যদিও ডাক্তার না, স্টুডেন্ট। সেক্ষেত্রে দেখা যায় আপনাদের চিকিৎসা ব্যর্থতাগুলি রোগীও বলতে পারে না, আর আপনাদের একটা বিশাল যে এনভায়রনমেন্টের যে ঝঞ্ঝন আসবাবপত্রের যে একটা চাকচিক্য থাকে, রোগী ওখানে যায় কথা বলতে পারে না। সেক্ষেত্রে আপনারা এটাকে প্রতি করে বলেন যে আমাদের শোনেন, আমি বলি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। ঠিক আছে, ব্যাপার হচ্ছে কি, আপনি সহজভাবে যদি আমি আপনাকে বোঝাই, আপনি বুঝতে পারবেন, বুঝমান মানুষ আপনি। আমাকে সরকার চাকরি দিছে বা আমি যোগ্যতায় আমাকে এই চেয়ারে বসানো হয়েছে। আমার রুলস হচ্ছে, আমার ডিউটি হচ্ছে 6.5 ঘন্টা। ঠিক আছে, তো 6.5 ঘন্টায় আমাকে দিয়ে আপনি কতজন রোগী দেখাতে পারেন? 20 জন, 25 জন বা 30 জন। আমার মেডিকেল রুলস বলে আমি প্রতিদিন 10 জন করে রোগী দেখতে পারবো, আর 20 জন পুরাতন রোগী দেখতে পারবো। এই 30 জন রোগী দেখে আমাকে কাজ সমাপ্ত করতে হবে। কিন্তু আপনি আমাকে, মানে আমার দেশের পরিবেশ অনুযায়ী আমাকে 1 কেজি মুড়ি দেওয়া হয়েছে, 10 মিনিট সময় দেওয়া হয়েছে, খেয়ে শেষ করতে হবে। তো আমাকে এখানে রোগী চাপাই দেওয়া হচ্ছে, একদিনে আমাকে 200 রোগী দেখতে হচ্ছে। আপনি শুনলে অবাক হবেন, আমি 352 জন রোগী দেখছি 6 ঘন্টায়। আমি কোনো রোগীর চেহারা দেখি নাই, আমি নিজে স্বীকার করতেছি, কিন্তু আমাকে দেওয়া হয়েছে, এটা দেখতে হবে আমাকে, উপায় নেই। এবার আপনি যেটা বলতেছেন এনভায়রনমেন্ট, এখানে আমার কিছু করার নেই।
আমাকে একটা চেয়ারে বসানো হয়েছে, সেই জায়গায় আমাকে 350 রোগী প্রবেশ করানো হয়েছে এবং আমাকে টাইম দেওয়া হয়েছে 10টা থেকে 4টার মধ্যে তাদেরকে দেওয়া হবে। এবার আপনি বলেন আমার এখানে কি করার আছে? আমি বলছি বুঝতে যে পারছেন? এই ক্ষেত্রে আমি আপনার কথা স্বীকার করি, এই ক্ষেত্ত্রে হোমিও ডাক্তাররা অনেক বেশি যত্নশীল, তারা অনেক সময় দেয়। কিন্তু আপনিও যদি এই পরিবেশে আসেন, তাহলে কিছু করার থাকবে না। তারা তো দেখা যায় অঙ্ক ডাক্তার প্রচুর উচ্চতা চিন্তা করেন। এটার কারণ কি? জ্ঞানের তো 3 স্তর। আমি দেখি যে দেখি এমবিবিএস ডাক্তার বললা দেয় প্যাথোলজিক্যাল কাগজ পেপারতে যে হোমিও কখনো দেখাবেন না। এটা কেমন আচরণ? তাহলে কি এখানে একটু কথা বলি। আমি বলি শুনেন ভাই, ভাইয়া আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আমি আপনাকে প্রথমেই বলছি আমরা কোনো বিতর্কে যাবো ভাই এখানে, ঠিক আছে? আলোচনা মনে হয় টপিকসের বাইরে চলে যাচ্ছে। আমি আবারও বলি, আমরা টপিক রিলেটেড আলোচনা করবো। দেশের এনভায়রনমেন্ট আপনি এই সমস্যার সমাধান করে না কেন করা বলছেন? স্যার আমি শিখতেছি, আমরা এখানে শিখতেছি। আচ্ছা ভাই, আমি 1 মিনিট চলে যাচ্ছে আলোচনা। বিষয়টা আমি একটু বলি ভাইয়া। এটা দেশের রাজনৈতিক একটা পরিবেশ, দেশের স্থিতিশীলতা, দেশের ডাক্তারের ব্যাপার এবং দেশের জনসংখ্যার একটা ব্যাপার এর সাথে জড়িত, ঠিক আছে? এটা ভাস্ট একটা ব্যাপার। সেই সাথে আমি আপনাকে শর্ট করে একটা বিষয় শেয়ার করি। আমরা 4 ভাই, এই 4 ভাই আমরা 4 রকম, ঠিক আছে? আমার বড় ভাই কৃষিকাজ করে, আমি 2 নম্বর, আমি ডাক্তারি করি, আমার পরেরটা ব্যবসা করে, তারপরেরটা ডাক্তার, ঠিক আছে? কিন্তু আমরা এক একজন এক এক রকম, কেউর সাথে আমরা কেউ মানে হুবাহু মিল নেই। আমরা একই রক্ত থেকে, একই মায়ের পেট থেকে আসছি, কিন্তু আমাদের কাজের মধ্যে এবং আমাদের চারিত্রিক গঠনের মধ্যে মিল নেই। সো এই যে আপনি যেটা বলতেছেন, ডাক্তারদের মধ্যেও ভালো মন্দ আছে। অনেক ডাক্তার আছে অনেক সুন্দর কথা বলে, রোগের কথা মানে তার সাথে কথা বললে আপনার রোগ ভালো হয়ে যাবে। অনেক ডাক্তার আছে খাটাসের মতো কথা বলে, যেটা খুবই বিরক্তকর। আমার আলোচনা ভিন্ন দিকে যাচ্ছে। আমি তো জানতে চাইছি যে আমরা যখন অ্যানাটমি পড়ি তখন দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব, কিন্তু টনসিল হওয়ার একটা কারণ আছে। টনসিলটা অপারেশন করলে রোগীর কি আসলে উন্নতি হয় না অবনতি হয়? একটা সময় আপনি এটুকুন সহজভাবে মনে রাখেন, আপনার শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কখনো কখনো বোঝা হয়ে দাঁড়ায় আপনার কাছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের কোনো উপায় থাকে না। একটা কথায় আপনাকে আমি আবারও বলছি ভাই, এলোপ্যাথিতে যে রিজন গুলো আছে সেটা মেইনটেইন করেই অপারেশন করা হয়। যত সময় তাকে মেডিকেশনে ঠিক করা যায় তত সময় কিন্তু আমাদের ডক্টররা অপারেশন করেন না। হ্যাঁ, অনেক ব্যবসায়ী ডাক্তার থাকতে পারে, তার ব্যাপারটা ভিন্ন, আমি সেদিকে যাব না। ডক্টররা প্রথম কিন্তু মেডিসিন ব্যবহার করে যদি টনসিলটাকে কন্ট্রোল করতে পারে তাহলে তারা অপারেশনে যায় না। যখন দেখে এটা কন্ট্রোল করা যাচ্ছে না, তার মুখের ক্ষতি হচ্ছে, গলার ক্ষতি হচ্ছে, ভয়েসের ক্ষতি হচ্ছে, ঠিক আছে, সেই সময়ে আমাদের অপারেশনে যেতেই হয়। হ্যাঁ, এবং আপনি হোমিওপ্যাথির কথা বলতেছেন, হোমিওপ্যাথি কিন্তু সার্জারিকে অস্বীকার করে নাই কখনোই। সার্জারি কিন্তু হোমিওপ্যাথি স্বীকার করে এবং বিভিন্ন ক্ষেত্রে সার্জারির জন্য তারাও প্রেরণ করে। আচ্ছা, অনেক অসংখ্য ধন্যবাদ স্যার আমি একটু কথা বলি স্যার। স্যার বিষয়গুলো আমরা এখন এগুলো অ্যাভয়েড করি। অ্যানাটমি ফিজিওলজির ব্যাপারে স্যার যে আলোচনাগুলো করেছেন এর মধ্যে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় ওই বিষয়গুলো প্রশ্ন করেন। আমরা স্যার আগে বলেছেন টপিক রিলেটেড প্রশ্ন করার জন্য, আমরা ওদিকে না যাই। আমরা স্যার যে আলোচনাটা করেছেন এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, শুধু সেটাই বলবেন। বাকিটা আপাতত এতটুকু আমরা স্টপ করি। হ্যাঁ জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে স্ক্রিন শেয়ার করছেন যে আমরা কি পিডিএফটা পেতে পারি, এটা হচ্ছে আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্লাস শুরু করার পরে দেখা যায় যে আপনার ক্লাসের মাঝখানে অনেক প্রশ্ন করে, যার কারণে দেখা গেছে যে আমরা যারা আছি আমাদের মনোযোগ ছুটে যায়, এরপরে লাগাতার কথা বলতেই থাকে, আওয়াজ দিতেই থাকে। এই জিনিসটা তো একেবারে ভালো না। ধন্যবাদ ভাই আপনাকে। আমি আশা করবো ঠিক আছে, আমি এই বিষয়ে গ্রুপ অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করব, আপনি এই বিষয়টা দেখবেন। আর আমি কিন্তু যখন শুরু করি তখন কিন্তু বলেই দিছি যে আমি এটা স্ক্রিন রেকর্ডিং করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনবক্সে লিখে দেন, আমি উত্তর করব। আমি কিন্তু প্রথমেই বলছি বিষয়গুলো এবং এটাও আমি রিকোয়েস্ট করছি যেন এই সময়ে সবার মাইকটা মিউট থাকে। এবং আমি এই বিষয়ে আবারও আমাদের যে গ্রুপ অ্যাডমিন আছেন মহিউদ্দিন ভাই বা আপনারা যারা আছেন
তারা এই বিষয়টা দেখবেন বলে আমি মনে করি। ঠিক আছে, স্যার পিডিএফটা কি পাওয়া যাবে? পিডিএফটা আমি দিব, কিন্তু আমি এখন দিব না। আমি আপনাদের গ্রুপে ওটা কিছু কারেকশন আছে, মানে আমি এই পিডিএফটা অনেক বড়, ঠিক আছে, একটু কাটতে হবে, আমি কেটে আপনাকে দিব, অসুবিধা নেই। আপনাকে না, আমি গ্রুপেই দিয়ে দিব, আপনারা গ্রুপ থেকে এটা নিয়ে নিতে পারবেন। এবং এই যে আমরা যে কথাবার্তাগুলো বলছি, এই কথাবার্তাগুলো আমি আবারও স্ক্রিন রেকর্ডিং হয়েছে। আপনারা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা অনেকদিনই কোনো ভিডিও সেখানে আপলোড হয় না, ওই যে বললাম একটু আগে যে এই ক্লাস বন্ধ হওয়ার পরে আমি সেখানে আর কোনো ভিডিও আপলোড করি নাই। তো এই ভিডিওটা আপনারা সেই জায়গায় পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিব, কিন্তু ভিডিওটা আমি এখন দিতে পারবো না, এটা হয়তো কাল দিব সময় করে। তারপরে আপনারা, যেহেতু আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা দেখতে পারবেন যদি পরবর্তীতে দেখতে চান। আর পিডিএফ ফাইলটাও আমি দিয়ে দেবো আপনাদের গ্রুপে, ঠিক আছে। কিন্তু আমি আজকে দিতে পারবো না, কারণ আমি অনেক অপ্রস্তুত। এক কথায় শুধুমাত্র মহিউদ্দিন ভাইয়ের কথায়, মানে আমি অনেকদিন ধরে বলতেছি আমি আসবো, আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু আসা হচ্ছে না। তো ভাবলাম এইভাবে আসলে আমার প্রতি ভুলও বুঝতে পারেন আপনারা, যে সে খুব ডিমান্ড দেখাচ্ছে বা এমন কেমন অফ্র। তো এই জন্য আমি খুব তাড়াহুড়ো, আমার অনেক ব্যস্ততা, বোঝাতে পারবো না আপনাদেরকে। এখন আমার চেম্বারে রুগী বসে রয়েছে আমার অপেক্ষায়, বুঝতে পারছেন? এই জন্য রাত্রে আমি করতে চাচ্ছিলাম না যে আমাকে যদি দিনে টাইমটা দেওয়া হয়ে যায়, অসুবিধা নেই, সেটা আমি করে নিব। আর এরপরের বিষয়টা আমরা আরো একটু গোছালো করে নিব। আমি বলতেছি আপনাদেরকে পিডিএফ ফাইলটা দেওয়া হবে, এবং এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। আরো একটু অপশন, আমি পরবর্তী যেদিন ক্লাস করাবো, আমি এটাকে সরাসরি আমার ফেসবুক লাইভে প্রচার করে দেবো, আপনারা চাইলে সেখানেও দেখতে পারবেন, ঠিক আছে। তো সেলিম আহমেদ সাদিক, আপনি পিডিএফ পেয়ে যাবেন এবং ভিডিও রেকর্ডিংটাও পেয়ে যাবেন, অসুবিধা নেই ভাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসটা খুব সাজানো গোছানো ছিল। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আবার পরবর্তী ক্লাস পর্যন্ত আপনি ভালো থাকেন, সেই কামনা। স্যার আপনার ইউটিউব চ্যানেলের নামটা বললেন? আচ্ছা, নাম পাবেন গ্রুপে পাবেন। হ্যালো, একটা কথা বলি স্যার। গ্রুপে লিংকটা দিতে পারি, জি জি, ঠিক আছে। গ্রুপে লিংক পেয়ে যাবেন। আমি গ্রুপে আপনাদের লিংকটা দিয়ে দিলাম, লিংক দিলে লিংক দিয়ে আপনারা চলে যেতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওটাই করবেন। আসলে আমি করতে পারিনি, বৃষ্টি হচ্ছে, তারপরে আবার রাস্তা দিয়ে যাচ্ছে তো সমস্যা হচ্ছে। আপনি ওটা যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। অসুবিধা নেই ভাই, আমরা অনেক ছোটখাটো অল্প একটু জায়গা আলোচনা করছি, হ্যাঁ। এবং এটা আমরা পরবর্তীতে যেদিন ক্লাস করব, সেদিনও এখান থেকে আমরা কিছু অংশ আলোচনা করবো, সার অংশ আলোচনা করে যাবো। তো আপনি তখন এখন করলে এটা দেখতে পারবেন, অসুবিধা নেই। আর তারপরে যদি আপনাদের অসুবিধা থাকে, আমি আপনাদেরকে আবারও বলছি, আমার ফেসবুক প্রোফাইলে আপনারা নক করতে পারেন, মানে মেসেঞ্জারে। আমি সেখান থেকে যদি আপনাদের কোনো টপিক প্রশ্ন থেকে থাকে, আপনারা সেখান থেকেও করতে পারবেন। আমি চেষ্টা করবো আমার ফ্রি টাইম গুলোতে আপনাদের এই বিষয়গুলো শেয়ার করার জন্য। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার স্যার। আর সময় না নিয়ে, আর রুগী যেহেতু বসে আছে, ইনবক্সে আমি আমার ফেসবুকে লিংকটা দিয়ে দিয়েছি এখানকার ইনবক্সে। আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার। রাসেল ভাই বলুন। জি, আসলে বিষয়টা অন্য সবাই কিভাবে দেখে আমি বলতে পারবো না, তবে যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে আমরা এখানে ফিজিওলজি, অ্যানাটমি এবং প্যাথোলজি শিখতে আসছি। এখন বিষয়টা হচ্ছে আমি নিজে একজন শিক্ষক, এবং ভালো শিক্ষকের গুরুত্ব কি সেটা আমি খুব ভালোভাবে জানি। তো যেহেতু আমরা আজকে এখানে শিখছি, মানে অল্প সময়ে বেশ ভালো কিছু টার্ম আমরা জানতে পারছি। তো স্যার, আপনার কাছে এবং আমার অ্যাডমিনের কাছে, দুইজনের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, আমরা আমাদের এখানে যেন মানে আমাদের টপিক্সের বাইরে আদার্স আর কোনো প্রশ্ন আপনারা অ্যাকসেপ্ট করবেন না প্লিজ। তাহলে আমাদের বুঝতে খুব অসুবিধা হয়। তার কারণ হচ্ছে আমরা এই ফিজিওলজি, অ্যানাটমি এগুলো দেখা যাচ্ছে যে কলেজেও ঠিক মতো ক্লাস হয় না, বা আপনার কোনো ভালো বই থেকে আমরা কি বই পড়বো সেটাও আমরা অনেক সময় জানি না, ঠিক আছে। সেলিম আহমদ ভাইকে অনেক ধন্যবাদ জানাই। সেলিম আহমদ ভাই অনেক সুন্দরভাবে কথাগুলো বলছেন, আমার মনের কথাগুলো অনেক মানে বলে দিয়েছেন উনি, এর জন্য অসংখ্য ধন্যবাদ সেলিম আহমদ ভাইকে। আর অ্যাডমিন সাহেব এবং আমাদের স্যার দুইজনকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা বাইরের প্রশ্নগুলো কাইন্ডলি স্যার অ্যাকসেপ্ট করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট স্যার। ধন্যবাদ ভাই। আর আপনারা যারা শিক্ষক আছেন, আসলে শিক্ষকদের কাছ থেকে অনেক শেখার আছে। আমি আশা করবো আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা আমি পাবো, ঠিক আছে। আর আপনাদের এই একটা জিনিস আমি স্কিপ করে গেছি, একটু বলার দরকার ছিল বিষয়টা।
আমি মূলত যখন পড়াশোনা করছি আমরা অ্যানাটমি পড়ছি হচ্ছে ইন্ডিয়ান রাইটার পিটি চৌরাশির হিউম্যান অ্যানাটমি, ঠিক আছে? এটার 4টা পার্ট থাকে, এটার সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামের বই। আমি সেখান থেকে এগুলো ট্রান্সলেট করে করে আপনাদেরকে কথা বলতেছি, ঠিক আছে? যদি আপনারা মানে যে কোনো বই পড়তে পারেন, আমাদের বিজ্ঞানের বিষয় তো আসলে অপরিবর্তনীয় বিষয়, যেটা গবেষণালব্ধভাবে আমাদের কাছে পৌঁছাইছে। আবার যদি নতুন আপডেট হয় সেটা যুক্ত হয়ে গেছে। আপনারা যে কোনো বই দেখতে পারেন, দেখা যাচ্ছে এখানে আমরা কথা বলছি, এর সাথে কখনো কখনো যদি আপনারা একটু বইটাকে ওলটপালট করে দেখেন তাহলে আপনাদের বিষয়গুলো একেবারেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে আমি আপনাদেরকে যে আপনাদের গ্রুপে দেখেন আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিছি। আপনারা মানে আমি হোয়াটসঅ্যাপে খুব কম ঢুকি, খুবই কম, এবং মিউট করা থাকে সব সময়ের জন্য। আমি ফেসবুকে প্রায় সময় অ্যাভেলেবেল থাকি। আপনারা যদি ওখানে কোনো প্রশ্ন করেন কখনো, আমি ওখান থেকে আপনাদেরকে উত্তর দিতে পারবো, ঠিক আছে? যেহেতু আমি ওখানে অ্যাভেলেবেল থাকি সব সময়ের জন্য, মেসেঞ্জারে আপনারা প্রশ্ন করলে আমি সেটাকে আপনার কোথা থেকে পাওয়া যাচ্ছে বা কোন বিষয়গুলো আমি সেটা আপনাদেরকে শেয়ার করতে পারবো। আমি আমার ফেসবুকের লিঙ্কটা এই গ্রুপে এখানে দিয়ে দিছি। যদি আপনারা চান আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিতে পারি, ওখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। কোনো প্রশ্ন থাকলে, এবং আমি মহিউদ্দিন ভাইকেও বলবো যে আপনিও আমাকে ফেসবুকের মেসেঞ্জারে যদি নক করেন ভালো হয়, কারণ আমি হোয়াটসঅ্যাপটা সবসময় ওপেন করি না, মিউট থাকে। ওখানে প্রচুর পরিমাণে মেসেজ আসে, যে কারণে আমি ওটাকে মিউট করে রাখছি। আর মিউট করে রাখার কারণে আপনার সবসময় কোন মেসেজটা আসছে আমি জানতে পারি না। তবে আমি দিনে একবার চেক করি, এটা হচ্ছে মজার বিষয়। প্রতিদিন একবার এটা চেক করি, তখন যাকে যেটা উত্তর দেওয়ার দরকার তখন আমি এটা দিয়ে দিই, ঠিক আছে? আর একটা ভালো বইয়ের নাম আমাদের যদি বলে দেন, বা ওটার কোনো ছবি যদি থাকে আমাদের দেন, ভালো হয়। মানে কোন মিডিয়ামে পড়তে চান যদি আমাকে জানান, আমি আপনাদেরকে সেটা জানাই দেবো। যদি বাংলা মিডিয়ামে পড়তে চান আমি বাংলা বইয়ের নাম জানাই দেবো, যদি ইংলিশ মিডিয়ামে দুইটাই দিবেন স্যার, দুইটাই দিবেন। দুটোই দেবো। আচ্ছা, আমি দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ক্লাস কি রেগুলার হবে নাকি সপ্তাহে একদিন? আমরা এই সপ্তাহে একদিন আপাতত সময় দিই ভাইয়া, তারপরে যদি আমি পারি আপনাদের এডমিনকে আমি জানাবো, যদি আমার দ্বারা সম্ভব হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে। তো আমরা কি আজকে ক্লোজ করতে পারি? হ্যাঁ, খালি কিছু একটা বলছিলেন, বলেন। ক্লাসটা অনেক সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো ক্লাসটা করে। এখন আজকে প্রথম এখানে ক্লাস করলাম, আমি কি এই গ্রুপে মানে যুক্ত হতে পারি কোনোভাবে? আচ্ছা, এই গ্রুপের অ্যাডমিন হিসেবে আমি মহিউদ্দিন ভাইকে জানি, আপনি অ্যাডমিনের সাথে কথা বলেন। আপনিও গেস্ট, আমিও গেস্ট, ঠিক আছে? আসলে অনেক অ্যাডমিনের সাথে কথা বলেন, অবশ্যই আপনাকে তারা সুস্বাগতম জানাবো, আমি মনে প্রাণে বিশ্বাস করি, ঠিক আছে? জি স্যার। জি ভাই। জোনায়েদ ভাই কিছু বলতে চাচ্ছেন মনে হয়, বলবেন ভাইয়া? স্যার আদব স্যার। আচ্ছা, স্যার ওই আপনাকে স্যার অনেক ধন্যবাদ। ক্লাসটা স্যার যথেষ্ট এনজয়েবল এবং খুব বোধগম্য হয়েছে স্যার। আপনি কষ্ট করে আপনার রুগী ফেলে তো আমাদের সাথে সময় দিলেন স্যার। স্যার আপনাকে আন্তরিক অভিনন্দন স্যার। এবং এই আপনার ক্লাসের মধ্যে যে একটু স্যার একটু গল্প গুজব হয়েছে আমাদের ভুলের জন্য হয়েছে স্যার, আপনি কিছু মনে নেবেন না স্যার। থ্যাংক ইউ স্যার। না না, আমি কিছু মনে করিনি ভাই, কোনো অসুবিধা নেই, আমি কিছুই মনে করিনি, এটা নিয়ে টেনশন নেবেন না। তো আমি সবসময় চাইবো যে আপনারা মানে আমি যা জানি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সেটা সুযোগ নেন। আমার হচ্ছে এটা প্রস্তাব থাকবে, আপনাদের সুযোগ নেন আপনারা। আবার আপনাদের কাছ থেকে যদি নেওয়ার সুযোগ থাকে আমি অবশ্যই সেটা নিয়ে নেবো। আমি কিন্তু প্রচুর প্রশ্ন করতে জানি, এবং আমি যেটা জানতে চাই সেটা যে কোনো ভাবেই আমি জেনে নিই, যেভাবেই হোক না কেন। বুঝতে পারছেন? মহিউদ্দিন ভাই লাইভে আছেন? জি স্যার, জি স্যার, জি স্যার আছি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন ক্লোজ করতে চাচ্ছি, যদি জি অনুমতি জি দেন। জি জি অবশ্যই স্যার, অবশ্যই। আমরা আপনাকে স্যার অনেক সময় নিয়ে নিয়েছি আপনার কাছ থেকে, তো অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আগামী আমি ক্লাসের জন্য কথা বলে অপেক্ষায় শুনে রইলাম। নিই, জি তারপরে স্যার, আপনারা আলোচনা করে জি জি স্যার, আপনি স্যার লিভ নিতে পারেন স্যার। মহিউদ্দিন ভাই, আমি 1 মিনিট কথা বলে বিদায় নেব। হ্যাঁ, জি 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 যেহেতু স্যার, আপনি অনুমতি দিচ্ছেন। এখানে যারা উপস্থিত আছেন বর্তমান সময়ে সকল মানে যে যে পেশায় থাকেন না কেন, এখানে আমরা একটা প্ল্যাটফর্মে আসছি, সেটা হচ্ছে আমরা সবাই একটা চিকিৎসা পেশার মধ্যে আছি। তো আমি আসলে খুবই খুশি যে আপনাদের সাথে
মেডিকেল হেলথের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তো আলোচনা আমাদের চলতেই থাকবে, এটা আসতে থাকবে, আরো নতুন কিছু আসতে থাকবে, আপনারা দেখবেন, আমিও আলোচনা চলতে থাকবে। কিন্তু আমি এখন যেটা বলবো বিদায় নেওয়ার আগে আজকের মধ্যে, সেটা হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশে কোভিড এর পুনরাক্রমণের একটা পরিবেশ দেখাচ্ছে। তো আপনারা এই থাকবেন, স্যার আছেন, উনি শিক্ষক, এখানে অনেকেই শিক্ষক আছেন, আমি যেটা জানলাম, যে পেশায় থাকেন, এক ভাই ব্যবসা করে, একজন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, যেখানেই যে থাকেন না কেন ভাই, আপনারা সবাই সাবধানে থাকবেন, এটা আমার অনুরোধ। ঠিক আছে? কারণ আমাদের আসলে এই কোভিডটা যখন 20-21 ছিল, আমরা খুব মেডিকেল সায়েন্সে থেকে, যেহেতু আমাদের রোগীর টাচে থাকতে হয়, খুব উদ্বিগ্নর মধ্যে থাকতাম আমাদের পরিবার পরিজনদের নিয়ে, যে আমার হয়তো কিছু হইলে আমাদের পরিবারের কি হবে, এরকম একটা ভয় সবসময়ই কাজ করতো। সরকার যতই আমাদের হেল্প করুক না কেন, আমার পরিবারে আমার অভাব হয়তো কখনো পূরণ হবে না, আপনার পরিবারে আপনার অভাব পূরণ হবে না। তা আমরা চাই আমরা সবাই সুস্থ থাকি এবং ভালো থাকি, এবং সুস্থ থাকার জন্য আমাদের অপরিহার্য কাজ হচ্ছে নিজেকে সেফটি জোনে রাখা। হ্যাঁ, তো আমরা যেহেতু হেলথ রিজনে আছি, এই অকুপেশনাল হ্যাজার্ড নামে একটা শব্দ আছে, তো সেই জায়গা থেকে, এই অকুপেশনাল হ্যাজার্ড থেকে আমরা মানে সেফ রিজনে থাকবো। সবাই চেম্বার প্র্যাকটিস করেন, সেখানে সেফটি জোন তৈরি করবেন। রোগীকে যদি টাচ করতে হয় অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন, মাস্ক ব্যবহার করবেন। আপনার যারা রোগী আসবে তাদেরকেও নির্দেশনা দেবেন মাস্ক ব্যবহার করে আসার জন্য। ঠিক আছে? যারা ইমার্জেন্সি রোগী তাদেরকে অবশ্যই হসপিটালে অ্যাডমিশন হওয়ার জন্য পরামর্শ দিবেন। তো আমি এটুকুনি শেষ করব যে আপনারা এই অবস্থানে সবাই সাবধানে থাকবেন। এটা আপনার প্রয়োজনে, আপনার পরিবারের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে, সবার জন্যই আমাদের সেফ থাকতে হবে, ভালো থাকতে হবে, এবং আত্মমানবতা, মানুষের সেবায় থাকতে হবে সব সময়ের জন্য। ঠিক আছে? তো আমি শেষ করছি ভাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমি চেষ্টা করব আগামী সোমবারে আপনাদের সাথে আবারও কথা বলার জন্য। অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে। জি স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আগামী ক্লাসের অপেক্ষায় থাকলাম। জি স্যার।